আমাদের আজকের ঠিকানা নৈসর্গিক সৌন্দর্যের পাহাড়ি রাঙামাটি এবং কাপ্তাই লেক। এই এক ভিডিওতেই আপনি পাবেন সমস্ত তথ্য, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা রাতের বাসে ঢাকার কোলাবাগান থেকে ডলফিন পরিবহন করে রওনা দিয়েছিলাম রাঙামাটির উদ্দেশ্যে। ভাড়া ছিল জনপ্রতি 840 টাকা। আমরা খুব ভোরে পৌঁছে গিয়েছিলাম রাঙামাটির শাপলা চত্বর এলাকায়। তারপরে শুরু হলো আমাদের হোটেল খোঁজার অভিযান। এখানে আপনি সহজেই নানা রকম হোটেল পাবেন। ভাড়া সাধারণত 1500 থেকে 4000-এর মধ্যে। আমরা মাত্র 1800 টাকায় 4 জন মিলে একটি এসি রুম নিয়েছিলাম, যা ছিল বেশ মানসম্মত এবং আরামদায়ক। সকালের আলো ফুটতেই আমরা নৌকা ভাড়া করার উদ্দেশ্যে বের হলাম। 1800 টাকা ভাড়া একটি নৌকা ঠিক করলাম, যা আমাদের সারাদিন ঘুরিয়ে দেখাবে কাপ্তাই লেকের মনোমুগ্ধকর সৌন্দর্য এবং আশেপাশের দর্শনীয় স্থানগুলো। নৌকা ঠিক করতেই হঠাৎ নেমে এলো টুপটাপ বৃষ্টি। প্রকৃতি তখন যেন আরও মোহনীয় হয়ে উঠল। ঝিরিঝিরি বৃষ্টিতে পাহাড় আর লেকের রং বদলে যাচ্ছিল প্রতিক্ষণ। আমরা সেই বৃষ্টির অপেক্ষা না করেই ভেজা মন নিয়ে নৌকায় চড়ে বেরিয়ে পড়লাম অভিযানে। প্রথমেই আমরা চলে এলাম চাংপাং রেস্টুরেন্টে দুপুরের খাবার অর্ডার দেওয়ার জন্য। এখানে একটি বিষয় মনে রাখার মতো, খাবার খেতে চাইলে আপনাকে আগে থেকে অর্ডার দিয়ে যেতে হবে, না হলে হঠাৎ করে খাবার পাওয়া বেশ কঠিন হয়ে যাবে। এছাড়াও কাপ্তাই লেকে ভিতরের দিকে আরও অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। আপনি চাইলে আপনার নৌকার মাঝিকে বলে সেই সব রেস্টুরেন্টে থেকে আগেভাগে খাবার অর্ডার দিয়ে দিতে পারেন। এতে ঘুরে এসে সরাসরি গরম গরম খাবার উপভোগ করতে পারবেন মনোরম পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে। চলুন কাপ্তাই লেক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ হলো কাপ্তাই লেক। এটি চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত। কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই লেকের সৃষ্টি হয়, যা কর্ণফুলী জলবিদ্যুৎ প্রকল্পের একটি অংশ। কাপ্তাই লেকের গড় গভীরতা প্রায় 100 ফুট বা 30 মিটার এবং সর্বোচ্চ গভীরতা প্রায় 175 ফুট বা 53 মিটার। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য জলধারা তৈরির কাজ শুরু হয় 1956 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের উদ্যোগে। খাবারের অর্ডার শেষ করেই আমরা রওনা দিলাম আদিবাসী মার্কেটের উদ্দেশ্যে। আদিবাসী নারীরা কোমরের তাঁত, সুন্দর স্কার্ফ, শাল ও ঐতিহ্যবাহী পোশাক বোনে, যেখানে প্রতিটি প্যাটার্নে লুকে থাকে একটি গল্প। চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক এবং হস্তশিল্প শতাব্দী প্রাচীন সংস্কৃতিকে জীবন্ত রাখে। এবার আমরা চলে এসেছি আদিবাসী গ্রামে, যেখানে আমরা দেখতে পেলাম তাদের বাড়িঘর এবং জীবনযাত্রা। এখানে নৌকা পরিবহন তাদের যোগাযোগের প্রধান মাধ্যম। আমরা এখন বিয়ার গিল হয়েছি, দেখা যাক পোকামাকড় কিছু পাওয়া যায় নাকি খাওয়ার জন্য। আজকে অনেক কষ্ট করে আমাদের জীবন চালাইতে হবে। এখানে পাওয়া গেছে লিলিপুটের বাচ্চা। এই লিলিপুটের বাচ্চা এখন আমরা ভাজি করে খাবো। বারবিকিউ লিলিপুটের বাচ্চা পর্যটকরা কাপ্তাই লেকের চারপাশে আদিবাসী গ্রামগুলো ঘুরে দেখতে পারেন, যেখানে তারা অভিজ্ঞতা অর্জন করতে পারেন ঐতিহ্যবাহী জীবনধারা, হস্তশিল্প, আতিথেয়তা। এগুলো এক জীবন্ত সংস্কৃতির স্বাদ। কাপ্তাই লেক এসে যদি নির্বাণনগর বৌদ্ধ মন্দির না দেখা যায়, তা যেন কিছু দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ হয় না। তাই আমরা সরাসরি সেখানে চলে গেলাম। এটি রাঙ্গামাটি জেলার বরকল উপজেলা বালুখালী ইউনিয়নে পাহাড়ের চূড়ায় স্থাপিত। মন্দিরে পৌঁছাতে প্রায় 5 থেকে 10 মিনিট হাঁটা পথ পাড়ি দিতে হয়। মন্দিরের শীর্ষে বিশাল একটি মূর্তি, বৌদ্ধ মূর্তি স্থাপিত। এখানে ঘুরে প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন অনুভব করা যায়। এটি ভ্রমণ প্রেমী ও সংস্কৃতি প্রেমীদের জন্য নিখুঁত গন্তব্য।
আমরা ঝুম পাহাড়ে পৌঁছালেই হঠাৎ বৃষ্টি শুরু হলো, যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরো মোহনীয় করে তুলল। ঝুম পাহাড় কাপ্তাই লেকে ঝকঝকে জলের উপরে ওঠে, চারপাশে পাহাড় ও উপত্যকার অসাধারণ প্যানোরামিক দৃশ্যের উপহার দেয়। চূড়া থেকে লেকটিকে ঘন সবুজ বনভূমির মধ্য দিয়ে বয়ে যেতে দেখা যায়। এই পাহাড় জুম চাষের জন্য বিখ্যাত, যা আদিবাসী সম্প্রদায় প্রথাগতভাবে অনুশীলন করে। বৃষ্টির ছোঁয়ায় ঝুম পাহাড় যেন আরো জীবন্ত ও জাদুকরী হয়ে উঠেছিল, প্রকৃতির সঙ্গে এক অবিস্মরণীয় সংযোগের অনুভূতি দেওয়া। ঝুম পাহাড় দেখার পরেই আমরা রওনা দিলাম শুভলং ঝর্ণা দেখার উদ্দেশ্যে। পথে অসংখ্য সুন্দর উঁচু উঁচু পাহাড় দেখতে পেলাম, যা ভ্রমণের আনন্দ আরো দ্বিগুণ করছিল। যদি আপনি এমন একটি ঝর্ণা খুঁজছেন যা উঁচু উঁচু পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘেরা, তবে শুভলং ঝর্ণা আপনার ঠিকানা হবে। এই চমৎকার ঝর্ণাটি তার মোহনীয় সৌন্দর্য দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানায় এবং এক ঝলকেই প্রশংসার শব্দ উঠাতে বাধ্য করে। বিশেষ করে বৃষ্টির সময় এটি অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। ছবি তো তুলবই, ভিডিও করে দিই। তারও থাকো থাকো শুভলং ঝর্ণা রাঙামাটির একটি অত্যন্ত সুন্দর ও জনপ্রিয় জলপ্রপাত। এখানে শুধু ঝর্ণা নয়, উঁচু পাহাড় ও প্রাকৃতিক পরিবেশের মিলিত সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। প্রতিটি ফোঁটা জলের সঙ্গে হারিয়ে যাওয়া সব চিন্তা, সব ব্যস্ততা, প্রকৃতির সেই সবুজ কোল আর ঝর্ণার সুরম্য শব্দে মন যেন এক আলোকময় রহস্যের জগতে ভেসে যায়। হ্যাঁ, উঠাইতেছি, দাঁড়াও। আবার খাবারের জন্য আমরা চলে এলাম চাংপাং রেস্টুরেন্টে, যেখানে আমরা আগেই অর্ডার দিয়ে রেখে গিয়েছিলাম। আমরা অর্ডার দিয়েছিলাম বাঁশের মুরগি অর্থাৎ ব্যাম্বো চিকেন, মাছের ভর্তা এবং ডাল। খাবারগুলো সত্যি অসাধারণ স্বাদের ছিল, তবে দাম একটু বেশি লাগছিল। 4 জনের জন্য আমাদের খরচ হয়েছিল প্রায় 1300 টাকা। খাবার শেষ করে আমরা রওনা দিলাম রাঙামাটি শহরের দিকে, আমাদের হোটেলের উদ্দেশ্যে। মাঝি আমাদের সতর্ক করেছিলেন যে নৌকার ভিতরে বসতে হবে, কিন্তু আমরা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসি, যার জন্য ডেকে বসেই উপভোগ করছিলাম। আর সত্যি সেই অভিজ্ঞতা ছিল অসাধারণ। হোটেলে কিছুক্ষণ বিশ্রামের পর আমি রওনা দিলাম পলওয়েল পার্কের দিকে, যেখানে প্রকৃতি যেন স্নিগ্ধ রোমাঞ্চে এক নতুন অধ্যায় খুলে রেখে আমার সাথের বাকি 3 জন তখন ঘুমের কোলে ডুবেছিল। প্রথমেই আমি হোটেল থেকে শিশু পার্কের পথে এগোলাম। শাপলা চত্বর থেকে সহজেই সেই পথে পৌঁছানো যায়। সিএনজি ভাড়া মাত্র 10 থেকে 20 টাকা। শিশু পার্ক থেকে আপনাকে পলওয়েল পার্ক যেতে হলে আপনাকে আবারও সিএনজি নিতে হবে, সেখানে আপনাকে ভাড়া গুনতে হবে 50 টাকা। পলওয়েল পার্ক কাপ্তাই লেকের কোলে তৈরি একটি নৈসর্গিক বাগান, যেখানে পাহাড়, বন, লেক এবং আকাশ এক অপূর্ণ মিলন মেলা এক রোমাঞ্চকর ক্যানভাস তৈরি করেছে। জন প্রতি প্রবেশ ফি মাত্র 40 টাকা, রাইডের জন্য 30 থেকে 40 টাকা, সুইমিং পুলের জন্য 200 টাকা। কটেজ ভাড়া আপনি যদি সেখানে রাত্রি যাপন করতে চান আপনাকে গুনতে হবে 6000 থেকে 10,000 টাকা।
আমাদের হোটেলের পাশেই ছিল শহীদ মিনার। রাতের বেলা আমরা শহীদ মিনারের কাছে আড্ডা দিতে চলে গেলাম। সেই মুহূর্তে আমরা পরবর্তী দিনের জন্য পরিকল্পনা করছিলাম সাজেক ভ্রমণ। আমরা ঠিক করলাম পরের দিন ভোরে উঠে রাঙামাটি থেকে সাজেক যাব। বিস্তারিত জানতে আমি সাজেকের ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব।